আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রত্যন্ত অঞ্চলে এক কৃষক এবং তার ছেলে রাতের আকাশের নিচে বসেছিলেন। আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল, একটা তারাও সেখানে ছিল না। ঠিক সেই সময় আকাশে হঠাৎ করে এক তারার লাইন দেখা গেল। মনে হচ্ছিল যে কোনো একটা ট্রেন হয়তো বা আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে। প্রথম দিকে দেখে ভয় লাগলেও বিষয়টা আসলেও কি ভয়ের? না, মোটেও না, এটা ভয়ের কোনো বিষয় না। এটা মূলত হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইটের লাইন। এখন স্টারলিংক শোনার পরে আপনার মাথায় একটাই প্রশ্ন ঘুরবে, সেটা হচ্ছে এই স্টারলিংকটা আবার কি? সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের উদ্দেশ্যে একটি ঘোষণা প্রদান করেন। এখন এই ঘোষণাতে তিনি কি জানান? এই ঘোষণাটি তিনি দেন পৃথিবীর সর্বোচ্চ ধনকুবের জনাব ইলন মাস্কের সাথে তিনি কথা বলেছেন স্টারলিংকে বাংলাদেশে আনার ব্যাপারে। আমি স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলার মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে। যদি এক কথা বলি তাহলে স্টারলিংক হচ্ছে একটি উচ্চ গতি সম্পূর্ণ ইন্টারনেট প্রোভাইডার, কিন্তু আসলে এক কথায় এই বিষয়টা সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানো সম্ভব না। এখন এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি যে বিষয়গুলো মিস করবেন তা হবে স্টারলিংক কি, স্টারলিংক কিভাবে কাজ করে, বাংলাদেশের স্টারলিংক আসলে আমাদের কি সুবিধা হবে, আর সব থেকে বড় প্রশ্ন, এই স্টারলিংকের খরচ কেমন। চলুন শুরু করা যাক। আপনার সাথে কখনো এমনটা ঘটেছে, ধরুন আপনার খুব ইন্টারনেট দরকার বাট আপনার কাছে কোনো ইন্টারনেট নেই। গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছেন বাট ইন্টারনেটের স্পিডটা তেমন পাচ্ছেন না, অথবা পাহাড়ে ঘুরতে গিয়েছেন যেখানে লোকাল সেভের নেটওয়ার্কই নেই, ইন্টারনেট তো দূরের কথা। যদি সম্পূর্ণ পৃথিবী জুড়ে এমন একটা ইন্টারনেট সিস্টেম থাকতো যেখানে আপনি যে কোনো জায়গা থেকে চাইলে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারেন, হোক সেটা পাহাড় অথবা হোক সেটা সমুদ্রের মাঝখান থেকে, তাহলে বিষয়টা কেমন হতো? ঠিক এই স্বপ্নটাই দেখছেন হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ককে আমরা প্রত্যেকেই চিনি হচ্ছে টেসলা বা হচ্ছে স্পেস এক্স অথবা তার টুইটারের মাধ্যমে, যেটাকে এখন তিনি এক্স নামকরণ করেছেন। তার এই সকল কোম্পানির মধ্যে স্পেস এক্স এর প্রজেক্ট হচ্ছে এই স্টারলিংক প্রজেক্ট। এখন স্টারলিংকটা আসলে কি? এটা হচ্ছে একটা স্যাটেলাইটের উপর নির্ভর করা ইন্টারনেট সার্ভিস। এখন মজার বিষয় হচ্ছে এটা ট্রেডিশনাল ফাইবার অপটিক্স বা মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করে না। স্যাটেলাইটগুলোর সাথে কানেক্ট হয়ে আপনি ইন্টারনেট সংযোগ পাবেন। সেটা কিভাবে পাবেন? আপনার কাছে একটা অ্যান্টেনা এবং একটা রাউটার থাকবে যেটার মাধ্যমে আপনি এই ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারবেন। এখন পর্যন্ত স্টারলিংক প্রায় 5,000-এরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন এবং তাদের প্ল্যান হচ্ছে তারা 42,000-এর মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ইলন মাস্ক আসলে এটা শুরু করলেন কেন? এখন তার লক্ষ্য হচ্ছে যে সকল জায়গাতে আসলে ইন্টারনেট নেই ঠিক সেই জায়গাতেই ইন্টারনেট পাঠানো। ধরুন গ্রামে অথবা পাহাড়ে হতে পারে, বা এমন প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে ইন্টারনেট সেবাটা প্রদান করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই তিনি চাচ্ছেন পৃথিবীর সব স্থানে যাতে সবাই খুব সহজভাবেই ইন্টারনেট সেবাটাই ব্যবহার করতে পারে। এখন স্টারলিংক আসলে আমরা কেন ব্যবহার করতে যাব? স্টারলিংকের সুবিধা কি? স্টারলিংকের সুবিধাটা হচ্ছে এইখানেই যে আমরা যে কোনো জায়গা থেকে ইন্টারনেটটা কানেক্ট করতে পারবো। আমাদের সাধারণ ব্যবহার করা ইন্টারনেট আর স্টারলিংকের মধ্যে পার্থক্য কিন্তু এইখানে। আমরা যেটা প্রতিদিন ব্যবহার করি মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার অপটিক্স, যেটা আমাদের বাসায় থাকে, সেটা মোবাইল টাওয়ার বা তারের মাধ্যমে মূলত কাজ করে। আর এইসব টাওয়ার বা তার আসলে গ্রামে কিন্তু পৌঁছানো সবসময় সম্ভব হয় না। কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটের ইন্টারনেট আসে হচ্ছে আকাশ থেকে, যেখানে তাদের হাজার হাজার স্যাটেলাইটগুলো ঘুরতেছে, ঠিক সেইখান থেকে আপনি কানেকশনটা নিয়ে আপনার বাসায় বা যে কোনো স্থানে আপনি ইন্টারনেট চালাতে পারবেন। এখন যদি শহরের কথা বলেন তাহলে আমার মতে এখানে ফাইবার অপটিক্স বেস্ট, কারণ এখানে স্পিড এবং লেটেন্সি দুইটাই হচ্ছে কম। আর যদি গ্রামের কথা বলেন তাহলে সেখানে হবে স্টারলিংক বেস্ট। কারণ কি? কারণ সেখানে টাওয়ার নেটওয়ার্ক বা ফাইবার অপটিক্সের তার দিয়ে নেটওয়ার্ক নেওয়াটা আসলে খুব একটা সম্ভব হয় না, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে। এখন যদি স্পিডের কথা বলেন তাহলে কে এগিয়ে থাকবে? স্পিডের কথা বললে অবশ্যই স্টারলিংক এগিয়ে থাকবে। কারণ কি? কারণ আমরা যে ফাইবার অপটিক্স দিয়ে ইন্টারনেট সেবাটা নিয়ে থাকি বা ব্রডব্যান্ড সেবা যেটাকে বলা হয়, সেখানে কিন্তু ইন্টারনেট স্পিড সর্বোচ্চ 5 থেকে 50 Mbps পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে যদি আপনি স্টারলিংকের কথা বলেন সেখানে কিন্তু 50 Mbps থেকে শুরু করে 200 Mbps পর্যন্ত ইন্টারনেট সেবা প্রোভাইড কিন্তু তারা করে থাকে। আবার অন্যদিকে যদি আপনি মোবাইল নেটওয়ার্কের কথা বলেন সেখানে কিন্তু 10 থেকে শুরু করে 50 Mbps এর মতো ইন্টারনেট সেবা তারা দিয়ে থাকে। কিন্তু এটা ডিপেন্ড করা হচ্ছে তাদের কাভারেজের উপর, তারা কোন কোন এরিয়া আসলে
টাওয়ার নেটওয়ার্কের মাধ্যমে কাভারেজ করতে পেরেছে। কারণ অনেক এলাকা আছে এখানে এখন পর্যন্ত তাদের 2G নেটওয়ার্কই ভালো মতো পাওয়া যায় না, সেখানে ইন্টারনেট সেবাটা আসলে অনেক দূরের ব্যাপার। এখন সোজা ভাষায় যদি বলতে যাই, আমাদের বাংলাদেশে যে স্থানগুলোতে আসলে কখনোই ইন্টারনেট কেউ ইউজ করতে পারতেছিল না, সেই জায়গাগুলোতে স্টারলিংক তাদের ইন্টারনেট সেবা পৌঁছায় দিতে পারবে। স্টারলিংক বাংলাদেশে আসার প্রক্রিয়া চলছে, এটা কিন্তু এখন আমরা মোটামুটি সবাই জানি। মার্চ 2025-এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্কের মধ্যে একটি ভিডিও বলে কথা হয়, যেখানে তিনি বলেন স্পেস এক্স যেন বাংলাদেশে তাদের ইন্টারনেট সেবা স্টারলিংক নিয়ে আসে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন পরবর্তী 90 দিনের মধ্যে যাতে স্টারলিংকের ইন্টারনেট সেবাটা বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করা হয় বাংলাদেশে। সর্বশেষ তথ্য অনুযায়ী স্টারলিংক বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের BID এর অনুমোদন পেয়েছে এবং 2025 সালে বিনিয়োগ সম্মেলনে তাদের সেবা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বাণিজ্যিক সেবা শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং আশা করা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে এই সেবা চালু হয়ে যাবে। এখন এটা কি শুধু একটা ইন্টারনেট সেবা? না, এটা কিন্তু চাইলে বাংলাদেশের পুরো খেলাটাই চেঞ্জ করে দিতে পারে। সেটা কিভাবে? এখন ধরেন রাঙ্গামাটি জেলার একটা সেই স্কুলে যে বাচ্চারা আছে তারা অনলাইনে ক্লাস করবে। এখন ইন্টারনেট সেবা যদি এখানে দুর্বল থাকে তাহলে বাচ্চারা ক্লাসটা করবে কিভাবে? কারণ সেই স্থানে এমনিতেই ইন্টারনেট নাই। যদি সেখানে খুব ভালো মানের ইন্টারনেট সেবা প্রোভাইড করা যায় তাহলে অনলাইনের মাধ্যমে তারা ইভেন দোস ঢাকা ইউনিভার্সিটির ক্লাসও তারা দেখতে পারবে, অথবা বিভিন্ন একাডেমিক ক্লাস তারা করতে পারবে। ইভেন দোস ইউটিউব থেকেও চাইলে অনেক কিছু শিখতে পারবে। তাই বলা যায় যে জ্ঞান আর দূরত্বের মধ্যে কোনো বাধাই থাকবে না এখানে। যদি এটা চিকিৎসা খাতের কথা বলে তাহলে এটা কিভাবে হেল্পফুল হবে? যেমন ধরেন আগে কি হতো, আগে কোনো একটা অপারেশন করার জন্য বাহির থেকে কোনো ডক্টরকে নিয়ে আসা হতো অপারেশন করার জন্য, বাট রিসেন্টলি যেই জিনিসগুলো করতেছে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ডক্টররা বাহির থেকেই সাজেশন দিচ্ছে আমাদের দেশীয় ডক্টরদেরকে, এবং তারা কিন্তু তাদের মতো করে সেই অপারেশনগুলো অপারেট করতে পারছে। এখন দুর্গম অঞ্চলে যদি ইন্টারনেট না থাকে তাহলে সেই সাজেশনটা পৌঁছাবে কী করে? ধরুন গ্রামের একটা ডক্টর, সে চাচ্ছে যে শহরের বড় কোনো ডাক্তারের সাথে কথা বলে কোনো একটা বিষয় সলভ আউট করার জন্য, তার কাছে যদি দ্রুতগতির ইন্টারনেট থাকে তাহলে সে খুব সহজেই তার সাথে কানেক্ট হয়ে বিষয়টা সলভ আউট করে দিতে পারবে। আবার যদি অনলাইনের কথা বলেন, কারণ এখন কিন্তু অনলাইনে ইনকামের প্রভাবটা অনেক বেশি, মানুষ ফ্রিল্যান্সিং করছে, ইন্টারনেটে ব্যবসা করছে। সো গ্রামের যদি কেউ থাকে সেই ইন্টারনেটে ব্যবসা করার জন্য কিন্তু তাকে অবশ্যই ভালো মানের ইন্টারনেট ব্যবহার করতে হবে। ম্যাক্সিমাম মানুষ এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে কিন্তু তাদের ব্যবসাগুলোকে ইনক্রিজ করছে। তো ভালো মানের ইন্টারনেট সেবা যদি তারা পায় তাহলে তাদের ব্যবসা কিন্তু আরও ব্রড হবে। বিশেষ করে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, গ্রামেও কিন্তু অনেক ট্যালেন্টেড পার্সন আছে, বাট ইন্টারনেটের জন্য তারা কিন্তু ঠিকভাবে হচ্ছে তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারে না। সো এইখানেও একটা বড় হেল্পফুল হবে হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আসলে যে কোনো সময় ভূত এসে আসলে ইন্টারনেটটা বন্ধ করে দিতে পারবে না, যেমনটা আসলে বিগত সময়গুলো আমরা দেখছি। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো যে কেউ চাইলেই ইন্টারনেট সেবাটা অফ করে দিতে পারবে না। আবার যদি দুর্যোগপূর্ণ সময়ের কথা বলেন, সেখানেও একটা বড় কাজ করবে। যেমন দুর্যোগের সময় সবচেয়ে বড় সমস্যা হয় কমিউনিকেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটার ইন্টারনেট সেবা অলওয়েজ অন থাকবে। আপনার এখানে দুর্যোগ হোক বা না হোক, তখন কিন্তু খুব সহজেই দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সাথে কানেক্ট হওয়া যাবে এবং তাদেরকে হেল্প করা যাবে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, সেটা কি? সেটা হচ্ছে এর দাম কত, আমরা কি আদৌ এটা কিনতে পারবো? স্টারলিংকের ইন্টারনেট সেবা আপনার ব্যবহার করতে হলে তাদের কিন্তু একটা সেট আপ আপনাকে পারচেস করতে হবে। এই সেট আপটাতে মূলত থাকে হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যান্টেনা এবং একটা রাউটার, যেটা আপনি পাওয়ার অ্যাডাপ্টারের সাহায্যে বিদ্যুৎ অথবা ব্যাটারির সাথে কানেক্ট করে কিন্তু ইন্টারনেট সেবা নিতে পারেন। এখন এই টার্মিনালের আসলে প্রাইস কত? এই টার্মিনালের প্রাইস হচ্ছে যদি ইউএসএ বেসড আপনি ধরেন অলমোস্ট $500, বাংলা টাকায় হিসাব করলে প্রায় 60,000 টাকার উপরে। তবে এটা কিছু কিছু দেশ অনুযায়ী আসলে দামটা ভ্যারি করে, যেমন কিছু কিছু দেশে এটা $250 বিক্রি হচ্ছে অলমোস্ট 30,000 টাকার মধ্যে। আবার অন্যদিকে রয়েছে মাসিক খরচ, যেমন আমরা ইন্টারনেট যদি বাসায় নিই, যদি ব্রডব্যান্ড আমরা বাসায় নিই, সর্বনিম্ন আমরা 500 টাকা দিয়ে ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারতেছি। কিন্তু যদি আপনি স্টারলিংকের ইন্টারনেট নেন, সেই ক্ষেত্রে আপনাকে কেমন খরচ করতে হবে? যদি আমেরিকার সাথে কম্পেয়ার করি, সেখানে মান্থলি পে করতে হয় $110, বাংলা টাকায় প্রায় 12,000 টাকার মতো পে করতে হয়। যদি আবার অন্যান্য ছোট কান্ট্রিগুলোর কথা বলেন, সেখানে অলমোস্ট 7,500 টাকার মতো মান্থলি পে করতে হয় স্টারলিংক। এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, যদি বিটিএস এর পারমিশন প্লাস ট্যাক্স সহ এর ক্যালকুলেশন করা হয়, তবে প্রাথমিক অবস্থায় দাম হতে পারে 40,000 থেকে 45,000 টাকা, আর মান্থলি পে করতে হতে পারে 7,000 থেকে 10,000 টাকার মতো। এটা অ্যাপ্রক্সিমেটলি, বলছি না এমনটাই হবে, এরকম হতে পারে। এখন সাধারণ মানুষের জন্য আসলে এটা কিন্তু অনেক বেশি প্রাইস, এই ধরনের ইন্টারনেট সেবার জন্য এটা আসলে অনেক বেশি প্রাইস।
কিন্তু যদি ধরেন এটা এনজিও বা হসপিটাল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়, তাহলে এটা কিন্তু তাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ইনভেস্টমেন্ট হতে পারে। আর যদি সাধারণ মানুষ ইউজ করতে চায়, সেক্ষেত্রে হয়তো এটা গ্রুপ আকারে ব্যবহার করা যেতে পারে। 4 থেকে 5 জন একসাথে এটা নিয়ে দিন খরচটা তারা ভাগাভাগি করে ইউজ করতে পারে। প্রত্যেকটা জিনিসেরই আসলে গুড সাইড যদি থাকে, তার কিন্তু একটা ব্যাড সাইডও থাকে। সেই ক্ষেত্রে এইখানেও কিন্তু কিছু ব্যাড সাইড রয়েছে। যেমন ইলন মাস্ক অলরেডি প্রায় 5,000-এর বেশি স্যাটেলাইট আকাশে প্রেরণ করে দিয়েছেন এবং তার প্ল্যান হচ্ছে প্রায় 42,000-এরও বেশি স্যাটেলাইট তিনি পাঠাবেন। এসব স্যাটেলাইট কিন্তু একসময় কাজ করা বন্ধ করে দেবে এবং তৈরি করবে স্পেস চান। এতে অন্যান্য স্যাটেলাইট যেগুলো মহাকাশে রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও রাতের আকাশে তারা দেখাটাও হয়ে উঠবে একটা চ্যালেঞ্জ। কারণ এই স্যাটেলাইটগুলো কিন্তু দেখতে অনেকটা তারার মতোই দেখা যায়। তাই জ্যোতিষবিদ্যা পর্যবেক্ষণেও কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। এখন এখানে প্রাইভেসি নিয়েও প্রশ্ন আসে। স্টারলিংকের মতো একটা গ্লোবাল সিস্টেম, কিন্তু তথ্য কোথায় যাচ্ছে, কে সংরক্ষণ করছে, কে নজরদারি করছে, এইসব প্রশ্নের উত্তর এখনো কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়নি। আবার বিটিআরসি বলছে বাংলাদেশে কিন্তু সার্ভিলিয়েন্স সিস্টেম থাকতে হবে। এদিকে প্রাইভেসি সিস্টেম হুমকির মুখে পড়বে। আরো একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন হাজার হাজার আইএসপি আছে যারা কিন্তু লোকাল ভাবে ইন্টারনেট সেবাটা প্রদান করতেছে। এখন স্টারলিংক যদি ঢোকে, তাহলে তাদের মোস্ট অফ দ্য বিজনেস কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে। তাদের জন্য এটা কিন্তু একটা ডিজিটাল ঝড় হিসেবে কাজ করবে। তাহলে স্টারলিংক কি খারাপ? না, তবে এটা বুঝে নেওয়া জরুরি প্রতিটি প্রযুক্তির একটা দায়িত্ব থাকে। আমরা যেন সুবিধার পাশাপাশি এর দায়িত্বটুকুটাও বুঝে নেওয়ার চেষ্টা করি। স্টারলিংক যে শুধুমাত্র আমাদের ইন্টারনেট দিবে তা না, এটা আমাদের সম্ভাবনা, স্বাধীনতা আর সমান সুযোগের দরজা খুলে দেবে। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে আমাদের। আপনার কাছে কি মনে হয়, স্টারলিংক কি আসলে আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারবে, নাকি কিছু মানুষের বিলাসিতার মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে রয়ে যাবে? নিচে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।